হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সো অনেকদিন পর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব মূলত আমাদের এই কোর্সটা নিয়ে অনেকেই বিভিন্ন টাইপের কোয়েশ্চেন করেছেন। তো অনেক কিছু জানতে চেয়েছেন। তো আজকে অনেকদিন পর ভাবলাম যে ওই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করি। সো ফার্স্ট অফ অল সবাইকে থ্যাংক ইউ যে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন কন্টিনিউয়াস ভিডিওগুলো দেখছেন এবং কমেন্ট করছেন। আমি রেগুলারলি দেখছি, বাট আসলে ব্যস্ততার কারণে হয়তোবা রিপ্লাই দিতে পারছি না অনেক সময়, বা আপনারা যেটা চাচ্ছেন সেটাও আপলোড করতে পারছি না। সো অনেকদিন পর আবার ব্যাক করছি। এখন থেকে রেগুলারলি হয়তোবা ভিডিও আপলোড করব। সো আমাদের নেক্সট টপিকটা হবে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, যেটা এসসিএল, সেটার উপরে। ওকে, তার আগে আজকে আমরা কোয়েশ্চেনের যে অ্যান্সার গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। যে ফ্রেশার, আজকের মূলত ভিডিওটা হচ্ছে ফ্রেশারদের জন্য, যারা একেবারে ইন্ডাস্ট্রিতে নতুন, ভার্সিটিতে পড়ছেন এবং সামনে চাকরির জন্য অ্যাপ্লাই করবেন বা করছেন, হচ্ছে না, তাদের জন্য আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। সো ফার্স্ট অফ অল আমি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। আমি যখন ভার্সিটি থেকে বের হই, বের হওয়ার পরেই নরমালি সিএস যে ডিগ্রিটা আছে সেটা নিয়ে বের হই। বের হওয়ার পরে খুবই এক্সপেকটেশন ছিল যে হয়তোবা জব পেয়ে যাব। বাট যখন এপ্লাই করছিলাম, আমি আসলে ১ম এ ২-১ মাস খুবই হতাশ ছিলাম যে এপ্লাই করছি, বাট কোথাও এট লিস্ট ডাকছে না। ইন্টারভিউ ফেস করা তো দূরের কথা, চাকরি হওয়ার তো পরের কথা। বাট ইন্টারভিউই ডাকছে না। তো আমি একটু এনালাইজ করলাম যে আসলে কি কারণে মূলত আমাকে ডাকছে না। তো আমি জব রিকোয়ারমেন্ট গুলো ভালো করে পড়লাম। পড়ার পর আমি যেটা আইডেন্টিফাই করলাম যে তারা যেটা চাচ্ছে সেই জিনিসটা আসলে আমার মধ্যে নাই। তো আমি ভার্সিটিতে হয়তোবা পড়ছি, অনেক কিছুই পড়ছি, বাট ওইটার কোনো এক্সপার্টিস আমার মধ্যে নাই। আমি দেখা যাচ্ছে সফটওয়্যার পড়েছি, নেটওয়ার্কিং পড়েছি, হার্ডওয়্যার পড়েছি, সাইবার সিকিউরিটি পড়েছি, বাট কোনো জিনিস কিন্তু আসলে ডিপলি আমাদেরকে ভার্সিটিতে শেখানো হয় না। আমাদের ভার্সিটি গুলাতে, সেটা যে ভার্সিটিই হোক, টিচাররা আসেন, এসে ১ম ক্লাসে স্টুডেন্টদেরকে ফিউচার প্রেডিক্ট না করেই, আজকে তোমাদের ক্লাস শুরু হলো, কালকে তোমাদের মিড এক্সাম হবে, কুইজ হবে, ফাইনাল হবে, প্রজেক্ট হবে, শেষ। টিচাররা যে স্টুডেন্টকে মোটিভেট করবে যে ফিউচার এইদিকে যাচ্ছে, তোমরা এই জিনিসগুলো লার্ন করতে পারো, আসলে সেটা টিচাররা দেখাতে ব্যর্থ হয় বেশিরভাগ ক্ষেত্রেই। আমি জানি না আপনাদের কি অবস্থা, বাট আমার ক্ষেত্রে এরকম হয়েছে। তো এর কারণ হিসেবে আমি যেটা দেখি যে আমাদের টিচাররা আসলে তারা থিওরিটিক্যাল পড়াশোনার দিকে বেশি ফোকাস করেন। তারা চায় যে হায়ার সিজিপিএ আপনি গেইন করেন। গেইন করে আপনি ইউরোপ, আমেরিকা, সে জায়গায় যেয়ে মাস্টার্স প্রোগ্রাম করেন। সেখান থেকে আপনি পিএইচডি লাভ করেন। হায়ার ডিগ্রি নিয়ে এসে আপনি থিওরিটিক্যাল পড়াশোনা করেন। বাট আসলে কতজন এই কাজটা করে? হয়তোবা খুবই লিমিটেড একটা পার্সেন্টেজ লোক এই কাজটা করে, যে বিদেশে পড়তে যায়, পিএইচডি তে পড়ে, অথবা মাস্টার্স করে ফুল ফান্ডেড স্কলারশিপে, দেন তারা রিসার্চার হিসেবে বিভিন্ন জায়গায় জয়েন করে। এটা খুবই লিমিটেড। বাট আমি যদি বলি যে আমাদের ব্যাচের ক্ষেত্রে এটা হয়তোবা 10% হবে। বাকি সবাই কিন্তু বিভিন্ন জায়গায় জব করছে। তো এইজন্য টিচাররা আসলে এক্সপেরিয়েন্স না। তারা রিয়েল ফিল্ডে কি হচ্ছে তারা জানে না। তারা অনলি থিওরিটিক্যাল জিনিসগুলো ডিসকাস করে। যার কারণে স্টুডেন্টদের ফিউচার বা জব পেতে অনেক সময় লাগে। তো এইজন্যই যারা আ একদম ভার্সিটিতে আছেন, আমার ভিডিওটা দেখছেন, আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে এইটা নিয়ে একটু আ রিসার্চ করেন, এবং কি জিনিসগুলো ইন্ডাস্ট্রিতে হয় সেই জিনিসগুলা আ আসলে আপনারা ধরে, ধরে আগাবেন, এবং রেগুলারলি আপনার বিডি জবস সার্চ করবেন। সার্চ করে সেই জব যে রিকোয়ারমেন্ট গুলো আছে, সেগুলো ধরে, ধরে নিজেকে আপডেট করবেন রেগুলারলি। যে জিনিসগুলো আপনি জানেন না, ওই জিনিসগুলো জানবেন। আপনি YouTube এ বিভিন্ন ভিডিও আছে, সেখান থেকে একটা বেসিক আইডিয়া নিলে আপনি হয়তোবা অন্যদের থেকে এগিয়ে থাকবেন। সো ফার্স্ট অফ অল আমি জব যখন আমি এপ্লাই করি, তখন দেখতে পারলাম যে আমার যেই জিনিসগুলা গ্যাপ আছে, সেগুলো আমি কি করলাম? আমি আইডেন্টিফাই করলাম যে তখন সিসকো, সিসিএনএ, দেন হচ্ছে মাইক্রোটিক, দেন হচ্ছে বেসিক উইন্ডোজ সার্ভার এবং লিনাক্স আর এই সিএসএ, এই জিনিসগুলো যদি কেউ জানে মোটামুটি এজ এ ফ্রেশার হিসাবে, তার আসলে জব হওয়ার পসিবিলিটিস অন্যদের থেকে বেশি হয়। তো আমি যেটা করলাম, আমার টেবিলের উপরে আমি পুরো টাইমটাকে ইউটিলাইজ করলাম, যে আমি আর কোনো জবেই অ্যাপ্লাই করলাম না। না করে আমি কি করলাম, রুটিন করে নিলাম যে আচ্ছা সিসকো সিসিএন এটা আমি সকালে ২ ঘন্টা পড়বো, প্র্যাকটিস করব। তারপরে হচ্ছে মাইক্রোটিক
2 ঘন্টা পড়বো, দেন একটা ব্রেক নিব, ব্রেক নিয়ে আমি হচ্ছে লিনাক্স একটু পড়বো, দেন হচ্ছে উইন্ডোজ সার্ভার। এইভাবে আমি সারা দিনটাকে একটা রুটিনে কনভার্ট করে নিলাম। কনভার্ট করার পর আমি কি করলাম, 3 মাস আমার মনে আছে এখন, আমি সকাল 6টা থেকে শুরু করে একদম রাত পর্যন্ত, আমার ফ্রেন্ডরা হয়তো বা যারা আছেন তারা বলতে পারবেন, রিলেট করতে পারবেন, আমার টেবিলের উপরে এরকম স্টিকি নোট থাকতো এবং আমি টাইম ধরে ধরে প্রতিটা সিকোয়েন্স মেনটেন করে নিজেকে আপডেট করেছি। করার পর 3 মাস পর, 3 মাস পর আমি আসলে এর মাঝখানে আরেকটা ট্রেনিং সেন্টারে সিসিএন এ যেহেতু করছিলাম, আমার থিওরিটিক্যাল নলেজ গুলো হচ্ছিল, তো আমি চাচ্ছিলাম যে প্র্যাকটিক্যাল কিছু শেখা যায় কিনা। তো প্র্যাকটিক্যাল শেখার জন্য আমি একটা ট্রেনিং সেন্টারে অ্যাড হই। সেইখানে আসলে প্র্যাকটিক্যাল সেশন গুলো একটু দেখতে থাকি ফিজিক্যাল ডিভাইসের সাথে। তো যাতে আমার প্র্যাকটিক্যাল করার পরেই কনফিডেন্সটা আরো বেটার হয়। তো আমি যেটা করলাম, এরপরে এপ্লাই করা শুরু করলাম। এপ্লাই আমি বেশি জায়গায় করিনি, ৩ টা জায়গায় এপ্লাই করেছি। একটা জায়গায় হচ্ছে ইন্টার্নশিপ, আরেকটা জায়গায় হচ্ছে আর্মিদের একটা প্রজেক্ট ছিল, আরেকটা হচ্ছে কর্পোরেট জব। তো আমাকে ২ জায়গা থেকে ডাকা হলো। আমি কল পেলাম ফার্স্ট টাইম। একটা হচ্ছে ইন্টার্ন এবং আরেকটা হচ্ছে আর্মিদের। তো আমি আর্মিদের যেই জবটা ছিল সেইখানের এরকম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পজিশন ছিল। তো আমি ১ম এ রিটেন এক্সাম দিলাম। সেখান থেকে আমাকে ডাকা হলো। তারপরে আমাকে ভাইবার জন্য ডাকা হলো। ভাইবাও দিলাম। দেন আমি ইন দ্য মিন টাইম এই ইন্টার্নশিপ যেটা, আমার যেই কোম্পানি ১ম কোম্পানি সেখানে ইন্টার্নশিপ, ওইটা একটা সিসকোর বলা চলে হাব ছিল। তারা সিসকো নিয়েই মূলত কাজ করে। বিভিন্ন কোম্পানিকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, সার্ভিস প্রোভাইড করে এবং সিসকোর তারা পার্টনার ছিল। তো তখন ওইখানে আসলে আমি ওইখানেও অফার পাই ইন্টার্ন হিসেবে। তো আমার মনে আছে আমার ফার্স্ট জব এই ইন্টার্নশিপের স্যালারি ছিল ৬,০০০ টাকা। আমার গুলশানে অফিস। আমি প্রতিদিন যেতাম। যেয়ে সকাল থেকে শুরু করে আমাদের যারা সিনিয়র ভাই ছিলেন, খুবই হেল্পফুল ছিলেন। তাদের সাথে আমার এখনো রেগুলারলি যোগাযোগ হয়। সো এটা একটা ইম্পোর্টেন্ট, আপনার যেই সমস্ত ভাইদের সাথে আপনি কাজ করবেন বা যাদের যেই সমস্ত কলিগদের সাথে আপনারা কাজ করবেন, ভালো হোক খারাপ হোক, সবার সাথেই একটা গুড আন্ডারস্ট্যান্ডিং রাখবেন এবং সবার সাথে রেগুলারলি আপনি কমিউনিকেশন করবেন, যেটা আপনাকে ফিউচারে হেল্প করবে। ওকে। তো আমি যেটা করলাম, আর্মিদের ওখান থেকে অফার পেলাম। বাট আমি আসলে আমার মন থেকে চাচ্ছিল যে আচ্ছা এই ইন্টার্নশিপ করলে যেটা হবে, এটা যেহেতু সিসকোর ভেন্ডর, তো এইখানে আমি মোর অপরচুনিটি পাবো নিজেকে ডেভেলপ করার। তো আমি ওটাকেই সিলেক্ট করলাম ইন্টার্নশিপে এবং ওইখানে ৬ মাস ইন্টার্নশিপ কমপ্লিট করার পর ৬ মাসের মধ্যে হিউজ প্রজেক্ট করা হয়েছে। আপনার আহ, আহ, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্যাংক, এগুলোর ডেটা সেন্টার গুলো ভিজিট করেছি ওই ইন্টার্ন থাকা অবস্থায়। দেন হচ্ছে তাদের ডেটা সেন্টারে কাজ করেছি। দেন তাদের সার্ভিস ইঞ্জিনিয়ারদের সাথে একসাথে প্রজেক্টে কাজ করেছি। করার পর ৬ মাস পরে আমি ওইখানে কিন্তু পার্মানেন্ট হয়ে যাই এবং একটা লেভেল কমপ্লিট করে নেক্সট আরেকটা কোম্পানিতে সুইচ করি। তো এইটা ছিল আমার একদম বিগিনিং একটা জার্নি। তো এইখানে এই জার্নি থেকে আপনারা যেটা লার্ন করতে পারেন যে বাজারে বিভিন্ন দিকে মুভ করার থেকে আপনি একটা দিকে ফোকাস করেন, যে নেটওয়ার্কিং যদি আপনি শিখতে চান তাহলে নেটওয়ার্কিং এর যে জিনিসগুলো আছে, যে জিনিস বাজারে লাগে, আপনি যেটা বললাম সিসকো, মাইক্রোটিক, তারপরে হচ্ছে নেটওয়ার্কের সাথে অনেকে একটু সিস্টেমের জিনিস চায়, সেক্ষেত্রে আপনি লিনাক্স আর এসিএসএ এবং উইন্ডোজ সার্ভার 2022 বা লেটেস্ট যেটা আছে সেটা, এই জিনিসগুলো আপনি জানতে পারেন। জানলে কি হবে, আপনার কি অন্যদের থেকে আপনার পার্সেন্টেজ বেশি থাকবে জব পাওয়ার ক্ষেত্রে। ওকে। তো এইটা আমি একদম বেসিক পর্যায়ে শুরু করছি যে বাংলাদেশের জবগুলাকে যদি আমি ভাগ করি, এই জবগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে আপনি ভাগ করতে পারেন। একটা হচ্ছে আইটি সার্ভিস প্রোভাইডার, যেগুলোকে বলা হয় ভেন্ডর, যারা হচ্ছে সার্ভিস প্রোভাইড করে, যে সিসকো, ফর্টিনেট, মাইক্রোটিক, পালো আলতো, দেন জুনিপার, এগুলোর বিভিন্ন ভেন্ডর আছে। আমি যদি কয়েকটা রিনাউন্ড ভেন্ডরের নাম বলি, যেমন স্মার্ট আছে, ব্র্যাকনেট আছে, টেক ভ্যালি আছে, পাকিজা আছে, আমার সিসনেট সলিউশনস আছে। এরকম আপনি সার্চ করলে টপ অনেক কয়টা কোম্পানি পাবেন যারা মূলত টেকনিক্যাল এই সাপোর্ট গুলো প্রোভাইড করে। তার মধ্যে এখন যদি আমি বলি যে নাম্বার ওয়ান কোনটা, সেক্ষেত্রে আমি বলবো স্মার্ট টেকনোলজিস। তারা মাল্টি ডাইভার্সিভ তাদের প্রোডাক্ট এবং তারা মাল্টিপল সলিউশন নিয়ে কাজ করে। সেক্ষেত্রে আপনারা এইখানে ইন্টার্নশিপ বিভিন্ন সময় এখানে দিয়ে থাকে, লিঙ্কডইনে একটু ফলো করতে পারেন বা বিডি জবসে ফলো করতে পারেন। তো বা এখানে লিঙ্কডইনে আপনারা একটা সুন্দর প্রোফাইল ক্রিয়েট করে সেই যারা স্মার্টে জব করে তাদেরকে বিভিন্ন সময় যখন এরকম সার্কুলার আসবে, আপনি একটু তাদের সাথে আগে থেকে পরিচিত হয়ে থাকলেন,
আপনি এই অপরচুনিটির জন্য ওয়েট করলেন, তাকে একটু নক দিলেন ওই সময়, তাহলে এই জিনিসগুলো আপনারা পাবেন। তো আইটি সার্ভিস যারা আছে, যারা হচ্ছে ভেন্ডর, এরা হচ্ছে মূলত বিভিন্ন কোম্পানিকে সাপোর্ট দিয়ে থাকে। তো অ্যাজ এ বিগিনার আমি বলবো যে দিস ইজ দ্য প্লেস ইউ শুড স্টার্ট ফ্রম। মানে এইখান থেকে যদি আপনি শুরু করতে পারেন ক্যারিয়ারটা, আপনি অনেক দূরে যাবেন। বিকজ এইখানেই আসলে লার্নিংটার অপরচুনিটি সব থেকে বেশি। তো কোম্পানি ছোট হোক বড় হোক, আপনি এখানে কাজ শুরু করবেন, বেতন দিক বা না দিক, আমি বলবো যে অ্যাটলিস্ট শুরু করেন এখানে। এরকম যদি যেই সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো আছে, এখানে কাজ যদি আপনি 1 বছর 2 বছর করতে পারেন, আপনার একটা হিউজ এক্সপেরিয়েন্স হবে। সেটা নিয়ে আপনি অন্য জায়গায় আরো বেটার পজিশনে যেতে পারেন। এরপর টেলিকম সেক্টর গুলো আছে, যেমন গ্রামীণফোন, বাংলালিংক, তারপর রবি, এগুলোর সার্ভিস ইঞ্জিনিয়াররা থাকেন। তো এখানেও এদের সার্কুলার গুলা কিন্তু পাবলিকলি ওইভাবে অ্যাভেলেবল থাকে না। তো সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইটে যে, ওনাদের যে ওয়েবসাইট আছে সেখানে ক্যারিয়ার অপশনে যে একটু চেক করতে পারেন। অথবা যারা এই পজিশন গুলাতে জব করে, আপনি লিঙ্কডইনে গেলে দেখতে পারবেন যে এই যারা হচ্ছে এই কোম্পানিগুলোতে জব করে, তাদের সাথে আপনি যেটা করতে পারেন, আমাদের বাংলাদেশের সমস্যা হচ্ছে লিঙ্কডইনে প্রথমে নক দিয়েই হ্যালো ভাই আসসালামু আলাইকুম, তারপরে আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম, সাথে সাথে ভাই আমার একটা চাকরি লাগবে। দিস ইজ নট এ প্রপার ম্যানার। আপনি একজন আপনাকে চিনিই না, আপনি সাথে সাথে একটা জব চেয়ে বসলেন, এটা হয় না। তো আপনি যেটা করতে পারেন, তাদের প্রোফাইল গুলো ফলো করতে পারেন। ফলো করে আপনি তাদের বিভিন্ন পোস্টে সুন্দর মিনিংফুল কমেন্ট করলেন, বিভিন্ন তাদের যেই দেখা যাচ্ছে বার্থডে অথবা ওয়ার্ক অ্যানিভার্সারি বা কোনো একটা অ্যাচিভমেন্ট, সেই সময়গুলোতে তাকে একটা উইশ জানালেন। এভাবে একটা রিলেশন বিল্ড করলেন। অথবা তাদেরকে আপনি কোনো একটা টপিক আপনি জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি তাকে নক দিতে পারেন যে এই জিনিসটা কিভাবে, আমি তো এই জিনিসটা পারি, তো এই জিনিসটা আরো ডিপলি জানতে হলে কি শিখতে হবে, এই রকম সাজেশন আপনারা, সবাই কিন্তু সাজেশন দিতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা এইভাবে একটা রিলেশনশিপ বিল্ড করতে পারেন, দেন কোনো অপরচুনিটি আসলে আপনি বলতেই পারেন। এরপরে হচ্ছে ব্যাংকিং এবং ফাইন্যান্স। ব্যাংকিং সেক্টর গুলোতে, ব্যাংকিং এ একটা কোর ডাটা সেন্টার তারা মেনটেন করে এবং সিকিউর যেহেতু ওখানে থাকে, এখানেও ক্যারিয়ার শুরু করতে পারেন। তো এখানে আমি বলবো, সবাই তো আসলে ভেন্ডর ভেন্ডর দিয়ে ক্যারিয়ার স্টার্ট করতে পারবে না। যারা স্টার্ট করতে পারবে তারা তো খুবই ভালো, যারা পারবে না অ্যাটলিস্ট এগুলো দিয়েও শুরু করতে পারেন। ক্লাউড প্রোভাইডার বিভিন্ন ধরনের, যেটা স্মার্টই ক্লাউড প্রোভাইডার আছে, এছাড়াও আরো বিভিন্ন ধরনের ইন্টার ক্লাউড আছে। তারপরে হচ্ছে বিভিন্ন কোম্পানি আছে যারা হচ্ছে ক্লাউড সার্ভিস গুলা প্রোভাইড করে, এখানেও আপনি ক্যারিয়ার শুরু করতে পারেন এজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে। এরপর হচ্ছে গভর্নমেন্টের অফিস গুলাতে আপনি যদি দেখেন, বিভিন্ন সার্কুলার থাকে, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন সোনালী ব্যাংক বা আদার যে গভর্নমেন্টাল ব্যাংক গুলা থাকে, সেখানেও এরকম গ্রেড 9-এ আপনারা আহ, এই হচ্ছে গভর্নমেন্টাল জব গুলাতে সার্কুলার পাবেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে। তো এইটা হচ্ছে ক্লাউড আইটি নামের একটা বই আছে, ওই বইটা আপনারা যদি ফেসবুকে সার্চ করেন, এখান থেকে সরকারি জবের বিভিন্ন সার্কুলার গুলো আপনারা দেখতে পারবেন, বা কি পড়তে হবে সেটার একটা আইডিয়া পেয়ে যাবেন। হেলথ কেয়ার হচ্ছে বিভিন্ন ধরনের হসপিটাল আছে বা বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, সেগুলোতে আপনারা জব স্টার্ট করতে পারেন এক্সিকিউটিভ হিসেবে। এই কোম্পানিগুলোতে জব স্টার্ট করলে আসলে লার্নিং গ্রোথটা কম। আপনি মানে এখানে তো একটা লিমিটেড সেটআপ থাকে, সেই জিনিসগুলাই আপনাকে ডে টু ডে ম্যানেজ করতে হবে। আর আইটি সার্ভিস যে কোম্পানিগুলো, সেগুলো হচ্ছে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, নতুন ক্লায়েন্ট, নতুন চ্যালেঞ্জ, নতুন প্রজেক্ট। সো লার্নিং অপরচুনিটিটা বেশি। এরপর ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে গার্মেন্টস বা হচ্ছে বিভিন্ন ধরনের অটোমোবাইলস, বা ওয়ালটন যেমন আছে, তারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এগুলাতে যদি স্টার্ট করেন, এটাও স্টার্ট করতে পারেন এজ এ স্টার্টার হিসাবে। অ্যাটলিস্ট নাই মামার থেকে কানা মামা ভালো, যে আপনার কিছুই নেই, তার থেকে আপনি অ্যাটলিস্ট এক্সিকিউটিভ হিসেবে এগুলোতে জয়েন করতে পারেন। আচ্ছা, এখন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে এগুলো কোম্পানিতে, এই যে আইটি সার্ভিস প্রোভাইডার, টেলিকম, তারপর ব্যাংকিং, এগুলোতে ডেডিকেটেড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পজিশন থাকে। বাট অন্য যে এই পজিশনগুলো আছে, সেগুলোতে আপনি ওইভাবে ডেডিকেটেড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার খুব কম কোম্পানিতে পাবেন। সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে এক্সিকিউটিভ, সাপোর্ট এক্সিকিউটিভ, এই টাইপের গুলো, যেখানে আপনার নেটওয়ার্কের রোলের সাথে সাথে আরো বিভিন্ন সাপোর্ট গুলো দিতে হবে। যেমন আমি যদি বলি, নেটওয়ার্ক এই সার্ভিস প্রোভাইডার যে কোম্পানিগুলো, এখানে কি হয়, বিভিন্ন কোম্পানির ডেটা সেন্টার তৈরি হয়, তাদের সুইচ, লেটস সে একটা ব্যাংকের সুইচ চেঞ্জ করবে 10টা। তো এই সুইচ চেঞ্জ করতে গেলে এক্স নামের একটা কোম্পানি, লেটস সে স্মার্ট,
তারা এই প্রজেক্টটা পেয়েছে, তারা এই 10টা সুইচ চেঞ্জ করে দিবে, সাথে সাথে বিভিন্ন ধরনের কনফিগারেশন করে দিবে। এই প্রজেক্টটা যেই ইঞ্জিনিয়াররা করবে এরা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এখানে ডেডিকেটেড রোল। টেলিকমের ক্ষেত্রেও তাই, মোটামুটি একই রকম। সেক্ষেত্রে এই সার্ভিস প্রোভাইডারের সাথে তারা প্যারালালি একসাথে মার্জ হয়ে একটা টিম হিসেবে কাজ করে। ব্যাংকিং এর ক্ষেত্রেও এরকম হচ্ছে, তাদের ইয়ারলি বিভিন্ন ধরনের চেঞ্জ রিকোয়ারমেন্ট থাকে, যে আমাদের ব্যাংকিং সেক্টরে আপনি খুব একটা ডিভাইস খুব বেশি দিন ইউজ করতে পারবেন না, ওদের কিছু এসএলএ থাকে, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, যেগুলা কিছুদিন পর পর চেঞ্জ করতে হয়। তো তখন সেই ডিভাইসগুলো চেঞ্জ করার জন্য বিভিন্ন আইটি সার্ভিস কোম্পানির কাছ থেকে সাপোর্ট নিতে হয়। তো তারা টিম হিসেবে কাজ করে, এদের একটা নেটওয়ার্কিং টিম থাকে, এদের একটা নেটওয়ার্কিং টিম আছে, এরা দুইজন একসাথে মিলে একটা প্রজেক্ট ডেভেলপ করে। ক্লাউড সার্ভিস প্রোভাইডারও তাই। আর বাকি যেগুলো আছে এখানে আপনার হচ্ছে ডেডিকেটেড রোল ওইভাবে নাই, সাপোর্ট রোল হিসেবে এখানে আপনি কাজ করতে পারেন। ওকে, সো আর গ্রুপ অফ কোম্পানিজ এর ক্ষেত্রে কি হয়, গ্রুপ অফ কোম্পানিজ গুলোতে হয় কি, সাপোর্ট রোল আপনার ডে টু ডে প্রিন্টার প্রবলেম হয়, তারপর ল্যাপটপে প্রবলেম হয়, ল্যাপটপে নেট পাচ্ছে না, ওয়াইফাই ছেড়ে দিচ্ছে, ল্যান কেবল চেঞ্জ, এরকম ছোটখাটো যে প্রবলেম গুলো সেগুলো হচ্ছে এই সাপোর্ট এক্সিকিউটিভরা দিয়ে থাকে। ওকে, তো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের রোল গুলা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হচ্ছে নেটওয়ার্ক টেকনিশিয়ান। টেকনিশিয়ান হচ্ছে যারা হচ্ছে মূলত, যেমন আপনি যখন একটা ডেটা সেন্টার তৈরি করবেন, ডেটা সেন্টার তৈরি করতে গেলে এখানে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, যেমন একটা র্যাক ওখানে বসানো, র্যাক গুলো আপনারা জানেন বিভিন্ন সময় প্লাগ আউট করা থাকে, সেগুলোকে সুন্দরভাবে সেট আপ করে সার্ভার রুমে বসাতে হয়। দেন হচ্ছে ওই কেবল গুলো টানতে হয় সুন্দর করে, নিচে ড্রেসিং করে র্যাকের ভিতর কেবল ঢুকাতে হয়, বিভিন্ন ধরনের পাঞ্চ করতে হয় কেবল, মানে ফিজিক্যাল যত ধরনের কাজ আছে সেগুলো হচ্ছে নেটওয়ার্ক টেকনিশিয়ানরা করে। হ্যাঁ, এরা মূলত অনেক সময় ডিপ্লোমা হোল্ডার হয়, বা অনেক সময় তারা ডিগ্রি নাও থাকতে পারে, সেক্ষেত্রে তারা এই রোলগুলো পালন করে। মূলত নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা এই নেটওয়ার্ক টেকনিশিয়ানদেরকে অপারেট করে। এরপর নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে গ্রুপ অফ কোম্পানিজ এর ক্ষেত্রে, বড় গ্রুপ অফ কোম্পানিজ যেগুলো আছে সেগুলোতে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছে। যেহেতু গ্রুপ অফ কোম্পানিজ এর অনেক কনসার্ন থাকে, লেটস সে তাদের 20 থেকে 30টা করে কোম্পানি থাকে, তা 20 থেকে 30টা কোম্পানির একটা হিউজ কমপ্লেক্স নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্কটাকে মেইনটেইন করা, বিভিন্ন ধরনের আপগ্রেডেশন করা, এই জিনিসগুলা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর করে থাকে। এরপর হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কারা? নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হচ্ছে তারা যারা হচ্ছে মূলত এই যে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন আইএসপি কোম্পানি আছে, যেমন আইএসপি কোম্পানিগুলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, তাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে। সেই সাথে আপনার যেগুলো সার্ভিস প্রোভাইডার, যেগুলো ভেন্ডর, তাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে, যারা মূলত ডিজাইন করে এবং ইমপ্লিমেন্ট করে প্রজেক্টগুলো। এরপর নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার। নেটওয়ার্ক সিকিউরিটি হচ্ছে যারা নেটওয়ার্কের তো একটা লেয়ার পর্যন্ত কাজ করে, যে আচ্ছা রাউটিং করে দিলাম, ভিল্যান করে দিলাম, ঠিক আছে ফাইন, কানেক্টিভিটি ওকে। আর সিকিউরিটি ইঞ্জিনিয়াররা হচ্ছে এর আরেকটা ধাপ উপরে, তারা রাউটিং সুইচিং এর পাশাপাশি আপনার এনভায়রনমেন্টটা কিভাবে সিকিউর রাখা যায় সেটা নিয়ে কাজ করে। এরপরে ওয়্যারলেস নেটওয়ার্ক, এখন যেহেতু সবকিছু ওয়্যারলেস হয়ে যাচ্ছে, বাট এই রোলটা বাংলাদেশে আপনি খুব দেখতে পারবেন না। এটা হচ্ছে মূলত বাইরের দেশগুলোতে এই ওয়্যারলেস নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ডেডিকেটেড রোল থাকে। ক্লাউড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার খুবই ইম্পর্টেন্ট, এখন কিন্তু আস্তে আস্তে সব কোম্পানি ক্লাউডে চলে যাচ্ছে, সেক্ষেত্রে এডাব্লিউএস, তারপর হচ্ছে অ্যাজিউর, তারপর হচ্ছে গুগলের জিসিপি সহ আরো যে পাবলিক ক্লাউড গুলো আছে সেগুলোর কিন্তু ডেডিকেটেড নেটওয়ার্ক ওইখানেও দরকার হয়। এতদিন তো আমরা অন প্রিমে নেটওয়ার্কটা দেখেছি, কিন্তু এখন যেহেতু সব কোম্পানিগুলো ক্লাউডে চলে যাচ্ছে, সেক্ষেত্রে ক্লাউডে কিন্তু নেটওয়ার্কের একটা হিউজ রোল আছে। তো এই ক্লাউড গুলাতে কিভাবে নেটওয়ার্কটা মেইনটেইন করতে হয়, কিভাবে নেটওয়ার্ক সেট আপ করতে হয়, সেই রোলটা মূলত ক্লাউড নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা করে থাকে। নেটওয়ার্ক আর্কিটেক্ট কারা? নেটওয়ার্ক আর্কিটেক্ট হচ্ছে আপনার 10-12 বছর এক্সপিরিয়েন্স যাদের হয়ে গেছে বিভিন্ন সার্ভিস প্রোভাইডারে, বা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে, তারা একজন সিনিয়র পজিশনে, যারা নেটওয়ার্ক ডিজাইন করবেন, প্ল্যান করবেন, এই টাইপের যাদের রোল সেগুলো হচ্ছে নেটওয়ার্ক আর্কিটেক্ট। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেটা বলবো, ফাইবার, আপওয়ার্ক, এইসব জায়গায় আপনি বিভিন্ন ধরনের, আমরা যে প্যাকেট ট্রেসার ল্যাবগুলো করেছি, এইরকম বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট থাকে। হ্যাঁ, তো এই অ্যাসাইনমেন্ট গুলো প্যাকেট ট্রেসারে সলভ করে দিতে হয়। তো এই প্যাকেট ট্রেসারে আপনি সেই ফ্রিল্যান্সিং করতে পারেন। fiverr.com এ যেয়ে আপনি প্রোফাইল খুলে সুন্দরভাবে একটা গিগ ক্রিয়েট করে
আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন এই প্যাকেট ট্রেসার দিয়েই এজ এ বিগিনার হিসেবে। যে আমাদের এই নেটওয়ার্ক অ্যাডমিন হিসেবে বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করে আপনি একদম যদি টপ লেভেলে যেতে চান, সেক্ষেত্রে মোটামুটি রাফলি কি স্ট্রাকচার গুলো ফলো করে মানুষজন, বা কিভাবে আগায় আসলে ক্যারিয়ার পাচ্ছে, সেটা যদি দেখি, ফার্স্ট অফ অল আপনি ট্রেনি বা ইন্টার্ন হিসেবে যদি জয়েন করেন অথবা এক্সিকিউটিভ হিসেবে যদি জয়েন করেন, কিছুদিন পরেই আপনার হচ্ছে নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আপনি প্রমোটেড হতে পারেন, বা ডিরেক্টলি অনেকের ক্যারিয়ার এখান থেকেই শুরু হয়, নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার। ঠিক আছে? তারপর আপনার অনেক সময় এই রোলটা নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার এখানে ডিরেক্টলি জুনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারও অনেক জায়গায় রোল দেখা যায়। ওকে, যারা হচ্ছে একদম বিগিনার ফার্স্ট ফ্রেশার হিসেবে জয়েন করবে এরকম। ওকে, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে মোটামুটি এক্সপেরিয়েন্স, একজন ৩-৪ বছরের এক্সপেরিয়েন্স হয়ে গেছে এরকম একজন ব্যক্তি, যিনি হচ্ছে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজের বিভিন্ন রোলগুলো মেইনটেইন করে। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ডেডিকেটেড, যেগুলো হচ্ছে মূলত আইটি সার্ভিস প্রোভাইডার যেগুলো কোম্পানি আছে, সেখানে হচ্ছে তারা ডেডিকেটেড রোলে কাজ করে ভেন্ডর গুলোতে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে। তো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার থেকে এর পরের পোস্ট গুলো হচ্ছে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। দ্যাট মিনস আরেকটু এক্সপেরিয়েন্স যারা, মোটামুটি ৫ বছরের এক্সপেরিয়েন্স হয়ে গেছে, ৫ থেকে ৮ বছরের, তারা হচ্ছে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারে। এরপর হচ্ছে নেটওয়ার্ক আর্কিটেক্ট। নেটওয়ার্ক আর্কিটেক্ট হচ্ছে যারা দীর্ঘ ৮-১০ বছর বা আরো বেশি সময় ধরে বিভিন্ন আইটি সার্ভিস প্রোভাইডারের লিড হিসেবে আছে, টিম লিড হিসেবে আছে, তারা কাজ করে আসছে, এবং ডিজাইন এবং প্রজেক্ট ইমপ্লিমেন্টের সাথে যারা জড়িত, তারা নেটওয়ার্ক আর্কিটেক্ট হিসেবে পরিচিত। এরপরে ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজার অথবা টিম লিড যদি বলেন, এরকম অনেক কয়টা টিম থাকতে পারে, সেই টিমের তারা লিড হিসেবে কাজ করে। হ্যাঁ, এরকম হচ্ছে মোটামুটি। আমি বলছি না যে এটাই একমাত্র পাথ, আমি জাস্ট রোলগুলো এখানে বলছি। এই রোলগুলো বিভিন্ন অর্গানাইজেশনে বিভিন্ন রকম হইতে পারে। আচ্ছা, এখন আমাদের জানার দরকার যে মোটামুটি একজন ফ্রেশার হিসেবে যদি জয়েন করেন, তাহলে কোন কোন জিনিসগুলো মূলত আসলে একজন এক্সপেক্ট করে, যে ইন্টারভিউয়ার বা যে আপনাকে হায়ার করবে, আপনি কোন কোন জিনিসগুলো পারেন, সেই জিনিসগুলো আসলে কি কি? ফার্স্ট অফ অল আপনার আইপি সাবনেটিং সম্বন্ধে একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ভিল্যান কি, সরি, ভিএলএসএম কি, এফএলএসএম কি, কখন কোথায় ইউজ করব, কোন আইপি কোনটা, পাবলিক আইপি কোনটা, প্রাইভেট আইপি, এই পুরো প্রসেস সব জানতে হবে। দেন হচ্ছে ভিল্যান। ভিল্যান যেহেতু এটা ডে টু ডে একটা অপারেশনের একটা টেকনোলজি, এটা সম্বন্ধে আপনার একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। দেন হচ্ছে রাউটিং সুইচিং। রাউটিং সুইচিং যেহেতু একটা বিশাল টপিক, এখানে অনেক কিছুই আছে, রাউটিং আছে প্লাস সুইচিং আছে, এই জিনিসগুলা এখানে জানতে হবে। যেমন রাউটিং এর মধ্যে যদি আমি বলি ওএসপিএফ আছে, ইআইজিআরপি খুব বেশি ওইভাবে ইউজ হয় না। ওএসপিএফ এর মধ্যে আপনার হচ্ছে এখানে সিঙ্গেল এরিয়া আছে, মাল্টি এরিয়া আছে, সেই জিনিসগুলো জানতে হবে। বিজিপি হচ্ছে খুবই একটা কমন প্রোটোকল আইএসপির ক্ষেত্রে, সার্ভিস প্রোভাইডার যেটা, তাদের আপনারা অনেক সময় এখানে একটা জিনিস আমি ভুলে গেছি, নক অপারেশন, দ্যাট মিনস বিভিন্ন আইএসপি কোম্পানি আছে, তাদের নক অপারেশনের জন্য একটা টিম থাকে, যেখানে বিভিন্ন কোম্পানিকে তারা সার্ভিস প্রোভাইড করে। সেই কোম্পানির লিঙ্ক গুলো কখন আপডেট হচ্ছে, কখন ডাউন হচ্ছে, কোথায় রাউটারের লগে কি হচ্ছে, কোনটা কোন কারণে অফ হয়ে যাচ্ছে, কোথায় ইন্টারনেট নাই, এই জিনিসগুলো আসলে তারা বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, যেমন নাইজস আছে, জাবিক্স আছে, সোলার উইন্ডস আছে, এরকম বিভিন্ন সফটওয়্যার দিয়ে তারা মনিটরিং করে। হ্যাঁ, মনিটরিং করে বিভিন্ন তাদের যে টিম লিড আছে তাদেরকে বিভিন্ন সময় আপডেট দেয়। এটাও একটা জুনিয়র রোল হিসেবে অনেক জায়গায় আছে। ওকে, এই সেই আইএসপি গুলাতে বিজিপি আপনার একটা খুবই কমন প্রোটোকল, যেটা আপনি সবসময় ইউজ করবেন। এরপর হচ্ছে স্প্যানিং ট্রি প্রোটোকল, যেটা হচ্ছে এসটিপি। এসটিপি নিয়ে আপনার ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ভিপিএন। বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজে সাইড টু সাইড ভিপিএন করা থাকে, এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে। জিআরই আছে, সাইড টু সাইড আইপিসেক আছে, তারপর রিমোট অ্যাক্সেস ভিপিএন আছে। এই জিনিসগুলো কিভাবে কাজ করে, কিভাবে কনফিগার করতে হয়, সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। ডিএইচসিপি, ডিএইচসিপির জন্য যদিও ডেডিকেটেড, বেশিরভাগ কোম্পানিতে ডেডিকেটেড ডিএইচসিপি সার্ভার থাকে। হ্যাঁ, তো সেই সার্ভার থেকে ডিএইচসিপিটা কিভাবে কনফিগার করা হয়, আইপি কিভাবে পায়, এই প্রসেসটা আপনাকে জানতে হবে। আর সার্ভার যদি না থাকে, সেক্ষেত্রে রাউটারে কিভাবে ডিএসসিপি পুল ক্রিয়েট করতে হয়, করে সেখান থেকে আইপি পাওয়া যায়, সেই জিনিসগুলো আপনাকে আন্ডারস্ট্যান্ডিং এ রাখতে হবে। আচ্ছা, এছাড়াও আপনার এখানে আরো জিনিস যেগুলো অ্যাড করা, আমি অলরেডি প্রথমে ভিডিও শুরুতেই বলেছি,
যে আপনাকে নেটওয়ার্কটা শুধুমাত্র সিসকো কেন্দ্রিক হলে হবে না, যে আপনি সিসিএনএ করলেন, করে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন কিন্তু কল পাচ্ছেন না, ব্যাপারটা এরকম না। কোম্পানিগুলো, বাংলাদেশের কোম্পানিগুলো মূলত চায় যে আপনি একটু মাল্টি স্কিলড হন। দ্যাট মিনস সিসকোর পাশাপাশি আপনাকে মাইক্রোটিকের এমডিসিএনএটা কমপ্লিট করলেন, শুধু সার্টিফিকেশন না, লার্নিংটা দরকার, আপনি হ্যান্ডস অন যেন কাজ করতে পারেন, এই জিনিসটা কোম্পানিগুলো চায়। তো এর পাশাপাশি আপনার লিনাক্স আর এই সিএস এ আপনি উবুন্টু হতে পারে, অথবা সেন্টওএস হতে পারে, বা রেড হ্যাটই হতে পারে, এই জিনিসগুলোতে কিভাবে বেসিক অপারেশন গুলো করা যায় সেই জিনিসগুলো আপনার জানতে হবে। এবং উইন্ডোজ সার্ভার, যেহেতু বেশিরভাগ কোম্পানিতেই এখন আসলে অ্যাক্টিভ ডিরেক্টরি যদিও সব জায়গায় উঠে যাচ্ছে, বাট অনেক কোম্পানিতে এখনো অ্যাক্টিভ ডিরেক্টরি আছে। সেক্ষেত্রে ডোমেইন কন্ট্রোলার এই জিনিসগুলো কিভাবে কাজ করে, এডিডিএস সার্ভিসগুলা সেই, এবং ফাইল সার্ভার, এফটিপি সার্ভার কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে মেইল সার্ভার কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে যদি আমরা বলি যে এই এর পাশাপাশি আপনি যদি লং রানে ক্যারিয়ার করতে চান নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে, তো আপনাকে কিছু জিনিস জানতে হবে লং টার্ম ফোকাস করে। যেমন নেটওয়ার্কটা আস্তে আস্তে ক্লাউডের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে অ্যাজিউর, মাইক্রোসফট অ্যাজিউর এবং এডব্লিউএস, জিসিপি, এই কমন ক্লাউড প্ল্যাটফর্ম গুলো কিভাবে এখানে নেটওয়ার্কের অপারেশন গুলো কাজ করে, ভিপিসি তে কিভাবে নেটওয়ার্ক অ্যাড করা যায়, তারপরে হচ্ছে ওখানে সিকিউরিটিটা কিভাবে ইনশিওর করা যায়, এই জিনিসগুলো জানতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে আপনার এসডি ওয়ান। এখন যেহেতু এসডি ওয়ান হচ্ছে একটা মানে নেটওয়ার্কিং এ হট টপিক। হ্যাঁ, আপনি যেই ভেন্ডরেই যান, ফর্টিনেট, পালো আলতো, সবখানে কিন্তু এসডি ওয়ান টেকনোলজিটা আছে। তো এই টেকনোলজিটা কিভাবে কাজ করে, এটার কিভাবে কনফিগার করা যায় বিভিন্ন ভেন্ডর গুলোতে, সেই জিনিসটা আপনাকে জানতে হবে। নেটওয়ার্ক অটোমেশন, যেহেতু আপনার ট্রেডিশনাল নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা কি করে, ধরেন 10টা সুইচ কনফিগার করতে হবে, 10টা রাউটার কনফিগার করতে হবে, প্রতিটাতে কনসোল কেবল লাগায় ম্যানুয়ালি টাইপ করে করে কাজ করে। ইটস এ টাইম কনজিউমিং ব্যাপার। এখন অটোমেশনে দিয়ে যেটা করতে পারেন যে আপনি এক জায়গায় বসে একটা স্ক্রিপ্ট চালাই দিলেন, সবগুলো ডিভাইস কনফিগার হয়ে গেল। তো আপনার কি হলো, টাইম সেভ হলো এবং জিনিসটা স্মার্ট হলো। সেই জিনিসগুলো শুধুমাত্র একটা পারপাস আমি বললাম, এরকম অটোমেশন দিয়ে অনেক কিছু করা যায়, সেগুলো জানতে হবে। পাইথন দিয়ে যেহেতু অটোমেশন করা যায়, সেই পাইথন জিনিসটা নিয়ে লং রানে, আমি বলছি না একদম স্টার্টিং এ আপনি শুরু করে দেন, বাট আপনি যখন লং রান চিন্তা করবেন ক্যারিয়ারটাকে, তখন এই জিনিসগুলো আপনাকে আন্ডারস্ট্যান্ডিং এ রাখতে হবে। আনসিবল আছে, এটা অটোমেশনে সাহায্য করে। লিনাক্স এর যেটা অলরেডি বলেছি, বেসিক। ভার্চুয়ালাইজেশনে যেটা হচ্ছে হাইপারভাইজার আছে, এখানে টাইপ 1 হাইপারভাইজার কি, টাইপ 2 হাইপারভাইজার কি, এখানে ভিএমওয়্যার একটা সলিউশন আছে। ভিএমওয়্যার থেকে আস্তে আস্তে মানুষ এখন প্রসমক্স এর দিকে যাচ্ছে। এই জিনিসগুলো কি এবং এটাতে কিভাবে কাজ করে, অ্যাটলিস্ট এটার সম্বন্ধে একটা বেসিক আইডিয়া আপনাকে রাখতে হবে। এবং নেটওয়ার্ক সিকিউরিটি মাস্ট। দেখেন, আপনি একটা পর্যায়ে যখন ক্যারিয়ার শুরু করবেন, আপনার রাউটিং সুইচিং পর্যন্ত আপনি ফাইন, বেসিক, ঠিক আছে, এটুকু আপনি জানলেন। কিন্তু আপনি যখন আস্তে আস্তে একটু দেখবেন যে জব ডাইভার্সিভ করতে চাবেন, যে আপনি কোন সব লোকের আসলে মার্কেটে জব বেশি, যাদের নলেজটা মাল্টি ডাইভার্সিভ, তারা সিকিউরিটি জানে, রাউটিং জানে, সুইচিং জানে, সেই সাথে সাথে অটোমেশন জানে, এআই জানে। এআই এটা বলবো আমি যদিও। নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে এখানে দুই ধরনের সিকিউরিটি হতে পারে। একটা হচ্ছে জেনারেলাইজ সিকিউরিটি, সেক্ষেত্রে আপনি হচ্ছে সিকিউরিটি টার্মটা কি, যেমন হচ্ছে সিইএইচ আছে, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, দেন হচ্ছে সিআইএসএসপি আছে, যেটা হচ্ছে এক্সপার্ট লেভেলের জন্য। এছাড়া হচ্ছে আপনার কমশিয়ার আছে, সিকিউরিটি প্লাস। এই জিনিসগুলো হচ্ছে কি, এখানে আপনার থিওরিটিক্যাল আলোচনা আছে, যে সিকিউরিটি কি, কিভাবে ইনশিওর করতে হবে, কিভাবে কি করতে হবে, এই জিনিসগুলো আলোচনা আছে। বাট আপনি যদি ভেন্ডর ওরিয়েন্টেড হন, ভেন্ডর ওরিয়েন্টেড বলতে আমি যদি বলি ফর্টিনেট হলে, তাহলে ফর্টিনেটের সিকিউরিটিটা কিভাবে ইনশিওর করা যায়, ফর্টিনেট দিয়ে কিভাবে কাজ করা যায়, তারপরে হচ্ছে পালো আলতো দিয়ে কিভাবে কাজ করা যায়, এই জিনিসগুলো আপনাকে আসলে লং রানে কিন্তু, যদি আপনি জব মার্কেটে টিকে থাকতে চান, আপনাকে জানতে হবে। হ্যাঁ, এআই, অনেকে কোশ্চেন করছেন যে ভাই এআই যে হারে এগুচ্ছে, তাতে কি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের সামনে জব থাকবে? আচ্ছা, এআই যে হারে এগুচ্ছে, তাতে আসলে কিন্তু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর যে জব যাচ্ছে, বিষয়টা এরকম না। আপনি যদি প্রোগ্রামিং এর কথা চিন্তা করেন, প্রোগ্রামিং এর জুনিয়র যে ডেভেলপাররা আছে, তারা কিন্তু অলমোস্ট ডেড। কারণ কি, যেখানে আগে সিনিয়র যারা, আমি বলছি না যে প্রোগ্রামিং সেক্টরটা ডেড, এরকম না,
যারা সিনিয়র এক্সপার্টিস আছে তারা কি করতেছে, তারা তাদের এআই টুল দিয়ে, আপনি কোডেক্স আছে, তারপরে হচ্ছে আপনার ক্লডের হচ্ছে ক্লড কোড কোড আছে যেটা, সেটা দিয়ে তারা কি করছে, অটোমেশন করে জুনিয়র ডেভেলপার দিয়ে যে কাজগুলো করতো সেগুলো কিন্তু তারা এখন এই ক্লড দিয়েই সেই কাজগুলো করে নিচ্ছে। তাতে কি হচ্ছে, 10 জনের কাজ একজন সে করতে পারছে আর কি। তো জুনিয়রদের কাজ শেষ, যারা এক্সপার্ট তাদের কিন্তু জব মোর ক্রিয়েট হয়েছে। আচ্ছা, সেরকম নেটওয়ার্কের ক্ষেত্রে কি হচ্ছে, নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু এখানে দুই ধরনের কাজ আছে, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে লজিক্যাল অ্যাক্টিভিটি। লজিক্যাল যারা এক্সপার্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ওরা কিন্তু কি করে, ডিজাইন করে এবং লজিক্যালি রাউটার কনফিগার সুইচ অ্যাক্সেস নিয়ে সেটাতে কিন্তু কনফিগার করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওইভাবে নাই। বাট একটা লেভেলে যারা হচ্ছে লেয়ার 1 বা লেয়ার 2 যারা জবগুলো করে তাদের কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে। সো এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা এখনই কিন্তু এআই আগামী 5 বছর বা 7 বছরের মধ্যে এটাকে নিয়ে নিতে পারছে না ওইভাবে। বাট হ্যাঁ, আপনাকে কিন্তু এখানে থেমে থাকলে হবে না, আপনাকে কিন্তু এখানে রেগুলার আপডেট করতে হবে, আপনাকে এআই টাও শিখতে হবে। এই কারণে সিসকোর যে সিসিএন আছে সেখানে কিন্তু এআইটা ইন্টিগ্রেট করা হয়েছে, নতুন সিলেবাসে অ্যাড করা হয়েছে, বাট কন্টেন্ট গুলো এখনো দেওয়া হয়নি। এটা নেক্সট ইয়ারে হয়তো বা দেখতে পারবো কি কি কন্টেন্ট। সেক্ষেত্রে এলএলএম কি, এজেন্টিক এআই কি, কিভাবে কাজ করা যায়, কিভাবে এজেন্ট বানানো যায়, কিভাবে হচ্ছে ক্লড কোড অথবা হচ্ছে চ্যাট জিপিটির কোডেক্স দিয়ে কিভাবে আপনি বেসিক অপারেশন গুলো করতে পারেন, সেই জিনিসগুলো সম্বন্ধে একটু আইডিয়া, এবং কিভাবে অটোমেশন করা যায়, নেটওয়ার্ক অটোমেশন করা যায় পাইথন স্ক্রিপ্ট দিয়ে, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এবং সেই সাথে নেটওয়ার্ক সিকিউরিটি, সিকিউরিটির কিন্তু সবসময় ডিমান্ড থাকবে, ওয়েদার সেটা এআই ডেভেলপ হোক আর না হোক, সিকিউরিটির কিন্তু ডিমান্ড থাকবেই সবসময়। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার এআই জিনিসটা কি, এআই কিন্তু আসলে মূলত ইন্টারনেটের উপরেই সে কিন্তু মানে অপারেট করছে। আপনি চিন্তা করেন এখন যদি ইন্টারনেট কাট অফ হয়ে যায় তো এআই কিন্তু ভ্যানিশ অ্যাকচুয়ালি। তো যদিও গুগলের গ্যামা 4 লোকালি রান করা যায়, বাট স্টিল কোডেক্স বা চ্যাট জিপিটির যে আর্কিটেকচার সেটা কিন্তু ট্রান্সফর্মার যে আর্কিটেকচার সেখানে কিন্তু ইন্টারনেটের উপরেই সে আসলে বেসড অন ইন্টারনেটেই সে রান করে। সেক্ষেত্রে এই ইন্টারনেটটা মেনটেন করছে কারা, নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা। তো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যদি না থাকে আসলে এই এআইও কিন্তু নাই। এই ডেটা সেন্টার গুলা, এআই তো আলটিমেটলি একটা ডেটা সেন্টারে হোস্ট করা, তাই না? তো এই ডেটা সেন্টার গুলা কারা বিল্ড করে, ডেটা সেন্টার গুলাকে কিন্তু এই নেটওয়ার্ক আর্কিটেক্ট, নেটওয়ার্ক ডিজাইনার, তারাই কিন্তু ম্যানেজ করে এবং এখানে বিল্ড করে। তার মানে আপনার জবটা কিন্তু এখন সামনে আরো বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড জবগুলো কিন্তু সামনের দিকে আরো বেশি আসবে, যেহেতু ডেটা সেন্টার ক্রিয়েট হবে, ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার বিল্ডের যে নলেজ গুলা সেগুলা কিন্তু আপনাকে লার্ন করতে হবে। সেই সাথে আপনাকে মাল্টি ডাইভার্সিভ হতে হবে। এক জায়গায় শুধু ওই যে আমি রাউটার আর সুইচে অ্যাক্সেস নিয়ে ওএসপিএফ করলাম, ভিলান করলাম, শেষ, এরকম করলে তো আপনি শেষ, আপনার জব নাই। আপনাকে মাল্টি ডাইভার্সিভ হতে হবে, সিকিউরিটি, অটোমেশন, ইনফ্রাস্ট্রাকচার, সবকিছুর নলেজ আপনার মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এআই দ্বারা রিপ্লেস হবেন, এটা সত্যি। ওকে, স্কিল যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তাদের আসলে মূলত কি কি থাকে, প্রবলেম সলভিং স্কিল থাকে। আপনার নেটওয়ার্কে তো প্রবলেম থাকবেই, এইটা প্রবলেমের জন্যই আসলে নেটওয়ার্কিং। তো এখানে আপনি কিভাবে কত তাড়াতাড়ি মূলত প্রবলেম সলভ করতে পারেন সেটার উপর বেস করে কিন্তু আপনার ডিমান্ডটা বাড়বে। তো প্রবলেম সলভের স্কিলটা বাড়বে মূলত আপনার এক্সপিরিয়েন্সের উপর, যত আপনার এক্সপিরিয়েন্স হবে তত আপনি মূলত এই প্রবলেম সলভিং স্কিলটা গ্যাদার করবেন। কমিউনিকেশন অবশ্যই এখানে আপনাকে, বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ারদের, আপনারা যখন ভেন্ডরে কাজ করবেন তখন কি হচ্ছে, আমি যখন কাজ করতাম তখন দেখা যাচ্ছে ফ্রান্সের ইঞ্জিনিয়ার ছিল, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার ছিল, তারপর হচ্ছে ব্রিটেনের ইঞ্জিনিয়ার ছিল, এরকম বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করতে হবে। তখন কিন্তু আপনার কমিউনিকেশনটা খুব স্ট্রং হতে হবে, আপনাকে ইংলিশে ভালো হইতে হবে। হ্যাঁ, ডকুমেন্টেশন, আপনি ডকুমেন্টেশন এক্সপার্ট হতে হবে। যদি ভেন্ডরে কাজ করেন আপনি প্রজেক্ট ডকুমেন্টেশনটা খুবই স্ট্রং লাগবে, কোন প্রজেক্টে কি করবেন, তাদের ডিজাইন কি, প্যাটার্ন কি, কোন পোর্টে কি হবে, সবকিছু কিন্তু একটা ওয়েল স্ট্রাকচার ডকুমেন্টেশনে কাজ করতে হবে। এবং সেই সাথে এই এইচএলডি যে ডায়াগ্রাম আর কি, মাইক্রোসফট ভিজিও যদি দিয়ে আপনারা ট্রাই করেন, বিভিন্ন কোম্পানির ডেটা সেন্টার তৈরি করার আগে
বা র্যাক মাউন্টিং এর আগে তাদের নেটওয়ার্ক আর্কিটেকচারটা কেমন হবে সেটা কিন্তু আগে এইচএলডি ডায়াগ্রাম করা হয়। বিভিন্ন এই মাইক্রোসফট ভিজিও আছে, এছাড়াও আরো বিভিন্ন পেইড টুলস আছে যেগুলো দিয়ে এই ডিজাইন গুলো করা হয়। সেই ডকুমেন্টেশনে আপনাকে এক্সপার্ট হতে হবে। টিম ওয়ার্ক, যেহেতু একটা এখানে টিম বন্ডিং এর কাজ, তো আপনাকে কিন্তু একজন টিম প্লেয়ার হতে হবে। ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের কিন্তু কোনো ৯টা-৫টা অফিস নাই। এইখানে আপনাকে আপনার ডিউটি হচ্ছে ২৪ ঘন্টা। যেকোনো সময় যেকোনো সমস্যা হলে আপনাকে কিন্তু সাপোর্ট সার্ভিস দিতে হবে। ইউ আর বাউন্ড টু ডু দ্যাট। ঠিক আছে? অ্যানালিটিক্যাল থিংকিং, যে অ্যানালিটিক্যাল থিংকিং হচ্ছে যে আপনাকে পরিবেশের সাথে, প্রবলেমের সাথে এই জায়গায় কিভাবে অ্যানালিটিক্স করে আপনি প্রবলেমটা সলভ করবেন, সেই ক্যাপাবিলিটিস আপনার মধ্যে থাকতে হবে। আচ্ছা, এখন আমি যদি বলি ফ্রেশারদের জন্য, আস্তে আস্তে ফ্রেশার থেকে যখন এক্সপার্ট হতে চান, তো আপনার সার্টিফিকেশন গুলো কি কি হতে পারে? আপনি যখন স্টার্ট করবেন তখন অবশ্যই আপনাকে সিসিএন এর পাশাপাশি হয় জুনিপার না হলে মাইক্রোটিক। মাইক্রোটিকটা বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়। সেক্ষেত্রে আপনি সিসিএন এর সাথে মাইক্রোটিকের এমটিসিএন এটা স্টার্ট করতে পারেন, এবং এর সাথে সাথে একটু আগে যেটা বলছি যে লিনাক্স এবং উইন্ডোজ সার্ভার, এটা যদি আপনার সিভিতে থাকে আপনি অন্যদের তুলনায় বেটার আপনার রেজাল্ট পাবেন, এটা পরীক্ষিত। এরপরে যখন একটু অ্যাডভান্স হবেন সেক্ষেত্রে সিসিএনপি করতে পারেন, এবং সিসিএনপির পরে হচ্ছে যদি আপনি একদম আর্কিটেক্ট হতে চান বা সলিউশন আর্কিটেক্ট হতে চান সেক্ষেত্রে আপনি সিসিআই করতে পারেন, যেটা হচ্ছে সিসকোর সবচেয়ে এক্সপার্ট লেভেলের সার্টিফিকেশন। এরপর আপনাকে ক্লাউড নলেজ রাখতে হবে, যেহেতু আপনি লং রানে ক্যারিয়ারটা করবেন সেক্ষেত্রে আপনার এডাব্লিউএস বা জিসিপি বা অ্যাজিউরের নেটওয়ার্কিংটা কিভাবে কাজ করে সেই রিলেটেড আপনাকে এক্সপার্টিস ডেভেলপ করতে হবে। এবং যেটা বলছি আপনার সিস্টেম অ্যাডমিনের পার্ট থেকে আর এই সিএসএ এবং উইন্ডোজ সার্ভার, এটা আপনাকে ট্রাবল শুটিং এ সাহায্য করবে, আপনার মাল্টি ডাইভার্সিভ একটা নলেজ আপনার ভিতরে গ্রো করবে। এরপর হচ্ছে সিকিউরিটি, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের সাথে সিকিউরিটিটা মাস্ট দরকার। সেক্ষেত্রে ফর্টিনেটের এনএসসি 4 এবং পালো আলতো পিসিএনএসএ যেটা আছে সেটা আপনি করতে পারেন। সো এই জিনিসগুলো আপনি যদি লার্ন করতে পারেন, আগামী 5 বছর এআই যাই হোক আপনার কিন্তু জব সিকিউর, কারণ এর বাইরে আসলে হওয়ার চান্স এই মুহূর্তে নাই। এআই যাই করুক আপনার এই জিনিসের ভিতরেই আলটিমেটলি থাকবে। ওকে, এরপরে যদি স্যালারি এক্সপেকটেশন বলি, এটা এটা হচ্ছে একটা রাফ আমি নিয়েছি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার যারা পরিচিত আছে তাদের এক্সপিরিয়েন্স থেকে, এটা কম বেশি হতে পারে। সো আমি একটা রাফলি ধারণা দিচ্ছি। আপনি যখন স্টার্ট করবেন আপনার স্যালারিটা বাংলাদেশের প্রেক্ষাপটে 10 থেকে 25 হাজার হতে পারে। তারপর মিড লেভেলে যখন যাবেন আপনি তখন আপনার 50 থেকে 80 হাজার হতে পারে। এরপরে যখন আপনি সিনিয়র লেভেলে যাবেন, সিনিয়র ইঞ্জিনিয়ার ডিজাইনার, তখন আপনার 1 লাখের উপরে, 1,20,000 থেকে 1,80,000, 2 লাখও হতে পারে। আমার পরিচিত অনেক আছে যারা 2 লাখ টাকা স্যালারি পায়। এরপর আর্কিটেক্ট হচ্ছে যারা হচ্ছে টিম লিডার, বিভিন্ন টাইপের টিম থাকে, সিকিউরিটি টিম থাকে, এন্টারপ্রাইজের টিম থাকে, প্রিসেলস এর টিম থাকে, সবাই মিলে একজন লিডার থাকে আর্কিটেক্ট। তো তাদের স্যালারি কিন্তু 2 লাখ প্লাস থেকে 5 লাখ 6 লাখও হইতে পারে বিভিন্ন কান্ট্রি ভেদে। বাংলাদেশেও অনেকের দেখছি আমি এত টাকা পায়। আচ্ছা, সো যেগুলো আমি বললাম এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। ক্লাউড কম্পিউটিং, নেটওয়ার্ক অটোমেশন, এআই ইন নেটওয়ার্কিং, এটা যদিও শুরু হয়েছে, বাট এটা হয়তো বা আপনি এর সাথে সাথে এলএলএম, এজেন্টিক এআই, এই জিনিসগুলো লিস্ট আপনাকে লার্ন করতে হবে, কিভাবে একটা এআই মডেল ট্রেন করা হয়। এআই, সেই জিনিসগুলো আপনার একটা আইডিয়া এখানে নিতে হবে আস্তে আস্তে। এরপরে আপনি সেটাকে যখন মার্কেটে, এখন কিন্তু একটা এআই এর একটা ক্রেজ চলছে, সবকিছুতে এআই, আপনি যাই দেখেন কোম্পানিগুলো চেষ্টা করতেছে যে ওইটার যে কোনো প্রোডাক্ট আসুক ওর ভিতরে একটা এআই শব্দটা লাগাই দেওয়ার জন্য। এটা ভালো একটা মানে এনভায়রনমেন্টের সাথে যাচ্ছে, বাট লং টার্মে কতদূর কি হবে এটা আসলে সময়ই বলে দিবে। বাট এই লং টার্মের সাথে খাপ খাওয়ার জন্য আপনাকে অ্যাটলিস্ট বেসিকের সাথে চলতে হবে আর কি। তো বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে মডেল গুলা কিভাবে ট্রেন করা যায়, এজেন্টিক এআই গুলা কি কি, এবং বিভিন্ন টুলস গুলা যেগুলো আছে সেগুলা দিয়ে কিভাবে নেটওয়ার্কের পাশাপাশি অন্যান্য জব গুলো অটোমেশন করা যায় সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। আচ্ছা, 5G আছে, সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক আছে, এগুলো জিনিসগুলো আপনাদের একটা আইডিয়া থাকতে হবে। এরপর একজন কোয়েশ্চেন করছিলেন যে আমরা ফ্রেশার হিসেবে তো আমাদের নেট মানে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা হচ্ছে গিটহাবে
পোস্ট করে বিভিন্ন ধরনের তাদের যে স্কিলগুলো সেখানে শো করে, কিন্তু নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা আমরা কিভাবে করব? এইটা আসলে আপনি চাইলে আপনিও কিন্তু গিটহাবে অ্যাকাউন্ট খুলে সেখানে আপনার ডকুমেন্টেশন গুলো শেয়ার করতে পারেন। লেটস সে আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করছেন, প্রজেক্ট সলভ করছেন, সেটার সুন্দর একটা ডকুমেন্টেশন করলেন, করে আপনিও কিন্তু চাইলে গিটহাবে সেই জিনিসটা ওখানে আপলোড করতে পারেন। এছাড়া আপনি হোম ল্যাব করতে পারেন। হোম ল্যাবের ক্ষেত্রে ইভেনজি আছে, সিসকোর সিএমএল আছে, জিএনএস3 আছে, প্যাকেট ট্রেসার সবচেয়ে আমাদের যেটা প্রিয় সেটা। এই জিনিসগুলো দিয়ে আপনি এন্টারপ্রাইজ বিভিন্ন ইন্টারনেটে সার্চ করলে পাবেন, বা চ্যাট জিপিটি কে সার্চ করলে পাবেন যে এন্টারপ্রাইজ লেভেলের একটা ডিজাইন দাও। সেই ডিজাইন থেকে আপনি কি করলেন, আপনি একটা সুন্দর প্রজেক্ট করলেন, প্রজেক্ট করে সেটা আপনি ডকুমেন্টেশন করলেন, আপনার গিটহাবে তো দিলেনই, সেই সাথে লিঙ্কডইনে শেয়ার করলেন, বিভিন্ন পাবলিক গ্রুপগুলোতে শেয়ার করলেন, একটা ভিডিও বানালেন, ইউটিউবে একটা চ্যানেল খুললেন, সেই চ্যানেলে আপনি আপলোড করলেন, তাহলে কিন্তু অ্যাটলিস্ট আপনি যে পারেন এই জিনিসগুলো শোকেস করানো সম্ভব। পোর্টফোলিও, অ্যাটলিস্ট একটা পোর্টফোলিও, একটা ডোমেইন কিনলেন, একটা ডোমেইন কিনে লেটস সে ডোমেইন একটা $11 $12 হলেই একটা ডোমেইন পাওয়া যায়। নিজের নামে একটা ডোমেইন কিনে আপনি ক্লড বা চ্যাট জিপিটি কে বললেই ও একটা আপনার পোর্টফোলিও সুন্দর বানাই দিবে। সেটা আপনি হোস্টিং করলেন, যেহেতু ফ্রি আপনার হোস্টিং পোর্টফোলিও, ফ্রি হোস্টিং করার জন্য বিভিন্ন সাইট আছে, সেখানে আপনি ফ্রিলি হোস্টিং করতে পারবেন। এইভাবে আপনি কিন্তু একটা পোর্টফোলিও বিল্ড করলে এই জিনিসগুলো শো করতে পারেন। অনলাইন প্রেজেন্স যেটা হচ্ছে অলরেডি বলছি, বিভিন্ন ধরনের লিঙ্কডইনে আপনি যা জানেন, যা পারেন সেই জিনিসগুলো প্রতিনিয়ত আপডেট করা বা আপলোড করা, সেগুলো নিয়ে কমেন্ট করা, সেই জিনিসগুলো আপনাকে করতে হবে। এর পাশাপাশি হচ্ছে আপনি যখন সার্টিফিকেশন ক্রিয়েট করলেন, সার্টিফিকেশন ইজ এ বিগ ম্যাটার। অনেকেই বলে সার্টিফিকেশন কোনো ব্যাপার না ভাই, শুধুমাত্র স্কিল থাকলে হয়, ফাইন। সামটাইমস আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্স থেকেই যে সার্টিফিকেশন প্লাস স্কিল আপনাকে আলাদা করে রাখবে অন্যদের তুলনায়। শুধুমাত্র স্কিল আপনাকে আলাদা করবে, বাট এর সাথে যদি একটু সার্টিফিকেশনটা অ্যাড করেন তাহলে কিন্তু আপনি টপে থাকবেন। সো কন্টিনিউয়াসলি আপনি সিসিএনএ, এমটিসিএনএ, দেন হচ্ছে ফর্টিনেট, এনএসি 4, আদার যে সার্টিফিকেশন গুলো আছে সেগুলো আপনাকে করতে হবে, করে আপনি সবসময় আপডেটেড থাকলেন। হ্যাঁ, সেগুলো আপনি লিঙ্কডইনে শেয়ার করলেন, তাহলে কিন্তু আপনার অনলাইন প্রেজেন্সটা বাড়লো। সো ফ্রেশারের ক্ষেত্রে যেটা বললাম, ফান্ডামেন্টাল লার্ন করতে হবে, মাল্টি ডাইভার্সিভ হতে হবে। আপনাকে একটা জিনিস আপনি পারেন ওইটুক দিয়ে চাকরি হবে না। আপনি হয়তোবা কল পেতে পারেন, বাট চাকরি হবে না। আপনাকে 2-3টা স্কিল গ্যাদার করতে হবে, এবং সিভিতে সেই স্কিলগুলো লিখতে হবে। যে আপনার প্রথমে যখন আপনি ফ্রেশার থাকবেন তখন আপনার জবের ডেসক্রিপশনে কিছুই থাকবে না। তখন আপনার জব ডেসক্রিপশনটা মূলত হবে এরকম যে আপনি এই জিনিসগুলো পারেন, আপনি উইন্ডোজ সার্ভারের এই জিনিসগুলো পারেন, সেগুলো থাকবে। আপনি লিনাক্সের এই এটা পারেন, আপনি সিসিএন এর এই জিনিসগুলো পারেন, আপনি ফর্টিনেটের এই জিনিসগুলো পারেন। আপনাকে তখন কিন্তু স্কিল শো করতে হবে, বা আপনি কি পারেন সেগুলো শো করতে হবে। ওয়ান্স ইউ গেট অ্যান অপরচুনিটি, দেন ইউ উইল বি ইন এ গুড পজিশন ইন নিয়ার ফিউচার। সো এইটা আপনাকে করতে হবে। সো অ্যাডভান্টেজ হচ্ছে, যদি বলেন, অ্যাডভান্টেজ হচ্ছে এইটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সামনে লাগবেই, কারণ যেই হারে র্যাপিডলি এর গ্রোথ হচ্ছে, আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মাস্ট। হ্যাঁ, এবং এর উপর এআই কিন্তু ইন্টারনেটের উপরেই বেস করে তৈরি করা, এবং যতদিন বিভিন্ন কোম্পানিগুলো থাকবে তো আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের ডিমান্ড থাকবে। এটা আসলে ভুল কথা যে জব চলে যাবে এরকম না, বাট আপনাকে যেটা বললাম, আপনাকে মাল্টি স্কিলড হতে হবে, আদারওয়াইজ ইউ উইল বি রিপ্লেসড বাই এআই। চ্যালেঞ্জেস কি আছে? চ্যালেঞ্জেস হচ্ছে এখানে র্যাপিডলি নেটওয়ার্কিং বা ইনফ্রাস্ট্রাকচার জিনিসটা হচ্ছে র্যাপিডলি চেঞ্জ হয়, তো আপনাকে সেটার সাথে কোপ আপ করতে হবে, আপডেটেড থাকতে হবে। দেন হচ্ছে অনেক সময় আপনার প্রজেক্টের কারণে রাত্রে কল আসবে, বা আপনি অফ ডেতেও ডিউটি করতে হবে, এই জিনিসগুলো আপনাকে হ্যান্ডেল করতে হবে। তো যেহেতু এখানে কমপ্লেক্স এবং বিজনেস ডিসরাপশনের সাথে এই প্রফেশনটা জড়িত, তো আপনাকে যে কোনো সময় যে কোনো কলে বা যে কোনো সাপোর্টে কিন্তু আপনাকে যেতে হবে, হাজির হতে হবে। ঠিক আছে? সো এই ছিল মোটামুটি আমার একটা এক্সপিরিয়েন্স, শর্ট এক্সপিরিয়েন্স। তো এই ভিডিওটা আশা করি লং হয়ে গেল, বাট আমি চেষ্টা করেছি মোটামুটি সব জিনিস কভার করার। এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, আপনি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরপরেও যদি আপনার কিছু জানার থাকে আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।